না দেখুন, এখানে বিকেন্দ্রীকৃত শক্তির কোনো ব্যাপার নেই। আমরা দেখেছি ভারতবর্ষে 2014 থেকে আজকে 2023 আমরা দেখেছি নর্থ ব্লক, সাউথ ব্লক এবং নাগপুরের দিকে ক্ষমতা শুধু বিকেন্দ্রীকরণ। আমি ভারতবর্ষের ক্ষমতার কথা বলছি না, সারা পৃথিবীর যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেই পৃথিবীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ যদি না হয় তাহলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত মানুষের কাছে পৃথিবীর এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ না হলে পৌঁছবে না। আসলে আমরা বিকেন্দ্রীকরণের ইতিহাস যদি খুব ভালো করে লক্ষ্য করি, কোনো ক্ষমতায় কেন্দ্রীভূত হলে তাহলে আমরা দেখেছি সে কেন্দ্রীভূত ক্ষমতা বেশি দিন টেকে না, এবং গণতান্ত্রিক ইতিহাসে এবং গণতান্ত্রিক ভারতবর্ষের মতো যেগুলো দেশগুলো আছে সেই দেশেও এই কেন্দ্রীভূত ক্ষমতা কোনো দিনই বেশি দিন টেকেনি, এবং টেকেনি বলেই সাদ্দাম হোসেনকে চলে যেতে হয়েছিল, হিটলারকে চলে যেতে হয়েছিল। আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে যদি আপনি অন্যান্য দেশে যান, সেখানেও ভারতবর্ষের মতো যে প্রেক্ষিত এবং প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই ভারতবর্ষের প্রেক্ষিত এবং প্রেক্ষাপটের নিজস্ব আঙ্গিকে ভোট হয়েছে। এবং আজকের ভারতবর্ষ যে দিনের পর দিন আমরা দেখছি পিছিয়ে যাচ্ছে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ থেকে অনেক হাত দূরে চলে গেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে আমরা কি বোঝাই? যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে আমরা বোঝাই সাধারণ মানুষের হাতে ক্ষমতা, অতএব গ্রামের নিম্নস্তরের মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষের হাতে ক্ষমতা, যেটা রাজীব গান্ধী শুরু করেছিল, ইন্দিরা গান্ধী শুরু করেছিল, জওহরলাল নেহরু শুরু করেছিল। ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ প্রকৃতপক্ষে না ঘটে তাহলে কোনো দেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, অর্থনীতি সজাগ হয় না, এবং তার বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত নীতি আজকে অতলে তলিয়ে যায়। অতএব এর থেকে প্রমাণিত হচ্ছে যে বিকেন্দ্রীকরণ শুধু মুখে বললে হবে না, প্রপার বিকেন্দ্রীকরণ, সঠিক বিকেন্দ্রীকরণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে মনে হয় দেশ এগোবে। না দেখুন, আমি অ্যাস্ট্রোলজার না, আমি একজন রাজনৈতিক কর্মী। তবে ভারতবর্ষের মানুষ আজকে বুঝে গেছে যে 2014 থেকে 2024 অবধি ভারতবর্ষের মানুষের জন্যে খাদ্যবস্ত্র, বাসস্থান থেকে, শিল্প থেকে, বেকারত্ব থেকে সাধারণ মানুষের জন্য নরেন্দ্র মোদীকে বলতে হবে কি কাজ করেছে। শুধু আদানি আর আম্বানির টাকা বৃদ্ধি যদি ভারতবর্ষের অর্থনীতি বৃদ্ধি হয় তাহলে নরেন্দ্র মোদী ভুল ভাবছেন। তাকে ভাবতে হবে যে উনি একটা সন্ত্রাসের কথা বলছেন, আর সেই সন্ত্রাস আমরা দেখেছি পুলওয়ামায় সন্ত্রাস হয়েছে, এবং পুলওয়ামায় সন্ত্রাসের পর আমরা কি দেখেছি, বিজেপির নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার সাথে একজন IPS অফিসারকে ছেড়ে দেওয়া হয়েছে। আজও অবধি পুলওয়ামায় কারা অপরাধ করলো এবং কোন কোন অপরাধী গ্রেপ্তার হলো আমরা কিন্তু RTI করেও পাইনি। আমরা দেখেছি কান্দাহারের হাইজাক, আমরা কার্গিলের যুদ্ধ দেখেছি, আমরা দেখেছি উড়ি হামলা, আমরা দেখেছি অমরনাথের হামলা। অমরনাথ যাত্রীদের ওপর কী ধরনের হামলা হয়েছিল আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি সংসদে হামলা, স্মোক কাণ্ড, যেখানে সংসদ যারা আইনসভার সদস্য তাদের ওপরে হামলা হচ্ছে, নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে তার উত্তর দেওয়া হয় না। আমরা দেখেছি সেই মণিপুর, যেই মণিপুরে অগ্নিকাণ্ড ঘটছে, মানুষ গৃহহীন হচ্ছে, নগ্ন করে প্যারেড করানো হচ্ছে। মণিপুর তো আমেরিকার কোনো রাজ্য না, মণিপুর তো আমাদের রাশিয়ার কোনো রাজ্য না, নরেন্দ্র মোদী একবারও যাননি। অতএব বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আজকে বলছে, তুমি যে বলেছিলে 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? তুমি যে বলেছিলে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে আসবে কোথায় গেল? তুমি যে বলেছিলে দুর্নীতি কমবে, সেই জায়গায় দুর্নীতি বাড়ছে। শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে, অজিত পাওয়ার থেকে শুরু করে, ছবন ভুজবল থেকে শুরু করে, প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে যারাই ভারতীয় জনতা পার্টিতে গেছে তাদেরই আজকে সম্পত্তি বৃদ্ধি হয়েছে। বা সম্পত্তি বৃদ্ধির পর নয় বোধহয় অশোক চৌহান না, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের যিনি ছিলেন, তারপরে উনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তারও 36,000 টাকা ওইখান থেকে ওইটাকে ওটাই ব্যাপক কেলেঙ্কারি, 36,000 কোটি টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে তিনি স্লোগান দেওয়ার পর দুর্নীতিযুক্ত লোকদের সঙ্গে নিয়ে উনি জয় শ্রীরাম স্লোগান বলছে। আর আপনি একটু আগেই বলছিলেন, আপনার যখন আপনি বক্তব্য রাখছিলেন, যে রাম মন্দির কোনো সরকারের ইস্যু হতে পারে না। রাম মন্দির ইস্যু হতে পারে ধর্মীয় ইস্যু, যে ধর্মীয় ইস্যুতে কোনো ধর্মস্থানের মানুষ গিয়ে ওখানে করবেন। আপনার মনে আছে যদি সেই জায়গায় একটা কলকারখানা হতো আর কি, তাতে কিছু বেকার ছেলে চাকরি হতো, এবং যেই চাকরিতে তারাই বলতো যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের জন্য কিছু করেছে। আমরা চীনকে দেখেছি 2000 বর্গ কিলোমিটার দখল করে নিচ্ছে, নরেন্দ্র মোদী দোলনায় দোল খাচ্ছে। অতএব ভারতবর্ষের সার্বিক প্রেক্ষিত আর প্রেক্ষাপট আপনি যদি বিচার করেন, ভারতবর্ষের বিষয়টা নিয়ে সরাসরি বিমলদার কাছে যেতেই হবে। বিমলবাবু, এই যে বিষয়গুলো অনিন্দ আমাদের সামনে না, যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেন তখন তারা শুরু করেছিল বিজেপি 303 আর আদার্স, মানে বিজেপির যারা সহযোগী NDA 55, টোটাল ছিল NDA হচ্ছে 358, ভারতীয় জনতা পার্টি তারপরে 301, আদার্স 28, 329 হচ্ছে NDA। এখন বিজেপি 12টা স্টেটে আছে, সংখ্যা 219,
আর ইন্ডিয়া জোট 11টা স্টেটে আছে, সংখ্যা 243। এখন 38টা দলের জোট আছে ভারতীয় জনতা পার্টির সাথে। খুব সত্যি কথা যেটা, যে 38 দলের জোট নিয়ে ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। তার মধ্যে 16টি দল নির্বাচনে লড়েনি, কোনো আসন পায়নি। 9টি দল নির্বাচনে লড়েছিল কিন্তু একটু আসন পেল না। তাহলে আপনি 38 থেকে 25 বাদ দিলে হয় 13। এবার 13 দলের হিসেব দেখুন। এবার 13 দলের হিসেবের মধ্যে লোক জনশক্তি পার্টি হচ্ছে এমপি 6টা, তার মধ্যে চিরাগ আর পরেশ কাকা ভাইপো আছে, হচ্ছে আপনা দল এমপি 2টো, এবং শিবসেনা 13টা এমপি আছে। সেই 13টা এমপির মধ্যে কি হবে না হবে আমরা কেউ জানি না, নির্বাচনের পরে কি ডিসিশন নেবে না নেবে আমরা জানি না। আর 7টি দল একটি করে আসন যেতে, তার এমপির সংখ্যা 7। বিজেপি দেশের 2014 থেকে আজ অবধি 66% নির্বাচনে হেরেছে। ভারতীয় জনতা পার্টির যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে 4139টা হচ্ছে এমএলএ সিট, সেখানে বিজেপি পাচ্ছে সব থেকে হাইস্ট। যখন বিজেপির টপ ফর্ম তখন 1516, আর যখন কংগ্রেসের টপ ফর্ম ছিল 2004 থেকে 9, তখন কংগ্রেস পেয়েছিল 2800। এবং এই 950টা সিট হচ্ছে 3টে রাজ্যে। অতএব বিজেপিকে হারানো যে অসম্ভব কিছু না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং বিজেপিকে হারানো সম্ভব, এটা আজকে কিন্তু আমরা 2024 4 জুন প্রতিষ্ঠা করে দেবো। না, 10 বছরে যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে এটা বেকারত্ব, শিল্প নেই, চাকরি নেই, এবং রুটি কাপড়া মোকান নেই। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিলে আপনার কাছে আরও পরিষ্কার হবে। কৃষকদের আয় নরেন্দ্র মোদী সরকারের ম্যানিফেস্টোে বলা ছিল, আগের বছর 5 বছর আগে বলেছিল দ্বিগুণ বৃদ্ধি হবে। আয় বেড়েছে 3.5%, প্রকৃত আয় বছরে 2% বৃদ্ধি পেয়েছে, এবং কৃষি ঋণ 60% বৃদ্ধি পেয়েছে। আপনি প্রসেনজিৎ বাবু, আপনি অনেক দিনের সাংবাদিক, অনেক অভিজ্ঞতা আপনার, আপনি জানেন 2বার কৃষি ঋণকে মুকুব করে দেওয়া হয়েছিল, একবার ডক্টর মনমোহন সিং, একবার ডক্টর রাজীব গান্ধীর আমলে। এবং স্বচ্ছ ভারত মিশন, বিমলার কষ্ট হবে শুনলে, 5 বছরে নর্দমায় বিপজ্জনক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য 308 জন সাফাই কর্মী মারা গেছে। নরেন্দ্র মোদী বলেছিল সাফাই কর্মী যারা মারা গেছে তাদের কম্পেনসেশন দেওয়া হবে, তার পরিবারের একজন পিছু চাকরি করা যাবে। আরটিআই রিপোর্ট বলছে 11 জন লোক চাকরি পেয়েছে। ভারতমালা প্রকল্প যখন শুরু হয়েছিল 505টি জেলা, পরবর্তীকালে 806টি জেলা। লক্ষ্যমাত্রার কত % কাজ হয়েছে? লক্ষ্যমাত্রার 11% কাজ হয়েছে, এবং প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 58%। আয়ুষ্মান ভারত, মধ্যপ্রদেশে 7.5 লক্ষ ভুয়ো উপভোক্তাকে পাওয়া গেছে, এবং মৃত 400 রোগীকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত এবং আজকে দিনের নমুনা উজ্জ্বলা যোজনা 22-23। আমি বলি অনিন্দ, যে এইগুলো তো দর্শক ভুলে যাবে, এই পরিসংখ্যানগুলো তো দর্শক ভুলে যাবে। হ্যাঁ, ভুলে যাক, বারবার বলবো, দর্শক ভোট দেওয়ার আগে, বোতাম টেপার আগে দর্শক বুঝবে যে কাকে ভোট দিতে হবে, কে প্রগতির কথা বলে, কে উন্নতির কথা বলে, কে ভারতবর্ষের গণতন্ত্রের কথা বলে। এটা কংগ্রেস বলে, এটা মানুষ বুঝুক। আপনি আমায় যদি আটকাতে চান আটকাতে পারেন, আমার কিচ্ছু অসুবিধে নেই। উজ্জ্বলা যোজনা 22-23 অর্থবর্ষে এই প্রকল্পের অন্তর্গত 1.2 কোটি পরিবার একটিও সিলিন্ডার কেনেনি, আর 1.5 কোটি পরিবার গোটা বছরে একটি সিলিন্ডার কিনেছে। এলআইসি, এসবিআই, সাধারণ মানুষের টাকা কি করে আদানির ব্যবসায় লাগে আমার বোধগম্য হয় না। 2000 অমিত শাহ 5/2/2015-তে বলল যে এই 15 লক্ষ টাকা যে নরেন্দ্র মোদী বলেছিল, এটা আসলে একটা জুমলা। অতএব ভারতবর্ষের মানুষকে যিনি জুমলা দিয়ে ক্ষমতায় আছেন, সেই সরকারে তো একদিনেরও ক্ষমতায় থাকা উচিত। প্রথম প্রশ্ন আমি সবাই ধরে যে আলোচনা হচ্ছিল, সেখানে আপনি বলেছিলেন যে দিল্লির এবং ভারতবর্ষের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে, কিন্তু আমি মনে করি না আজও তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি আলাদা কোনো দল। দুটো দলই একই, পতাকাটা আলাদা, একটা চলে দিল্লি থেকে, একটা চলে পশ্চিমবঙ্গ থেকে। কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি, তারা কার বিধায়ক ছিল আর কার এমপি টিকিটে দাঁড়িয়েছিল তাতে মানুষ বুঝে যাবে। ঠিক।